রেজানো প্লিজ তুই বল কি হয়েছে। প্রমিস আমি কাউকে কিছু জানাবো না, সেই সাথে সমস্যার সমাধান করার চেষ্টা করব। শুধু মুখ ফুটে একটিবার বল। রোজা এবার মুখ খুলল। কিছু হয়নি আমার। আর না কেউ কিছু বলেছে। জোর করো না, আমাকে বাড়ি দিয়ে আসো। হুম, কিছু একটা তো হয়েছে। হলে হোক, তুমি কি আমায় নিয়ে যাবে, নয়তো আমি একাই যাচ্ছি। রোজা কর্কশ কণ্ঠে কথাগুলো বলতে বলতেই বিছানা থেকে উঠে দাঁড়ালো। চুলগুলো মুঠো করে পেঁচিয়ে রিবন দিয়ে বেঁধে নিল। ড্রয়ার থেকে হিজাব বের করে রাগে গজগজ করতে থাকে রোজা। উৎস হতভম্ব হয়ে উঠে দাঁড়িয়ে হন্তদন্ত পায়ে রোজাকে গিয়ে আটকায়। তীক্ষ্ণ স্বরে চেঁচিয়ে বলে, এমন করছিস কেন? আচ্ছা আমাকে বলবি না ঠিক আছে, নেহাকে অন্ত বল তোর সমস্যাটা, ডাকবো ওকে? রোজা জ্বলন্ত চোখে তাকায় ভাইয়ের দিকে, যার অর্থ সে কাউকেই কিছু বলবে না। বোনের এমন রূপ আগে দেখেনি উৎস। বিস্মিত হয়ে মুখের কথা হারিয়ে ফেলে। আমতা আমতা করে বলে, এমনি তাকাচ্ছিস কেন? আচ্ছা যা, কাউকে বলিস না, কিন্তু এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে যাস না, লোকে কি বলবে? রোজা অট্ট হাস্যের সুরে বলে, লোকের কথা, সমাজের মানুষগুলোর বলা বলি, কানা খোঁচাতেই কি আসল? কাছের মানুষটার কোনো কথার দাম নেই। উৎস খানিকটা খ্যাপাটে গলায় বলে, ধুর, সমাজে লোকের তোয়াক্কা কে করে? আমি নিস্তালা মেহমানদের মিন করছি। এতগুলো লোকের সামনে দিয়ে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান ছেড়ে এত রাতে বাড়ি ছেড়ে যাবি? নেহা কষ্ট পাবে না? কেন? তুই নিজেও জানিস নেহা তোকে কতটা ভালোবাসে। ওর জীবনে স্পেশাল একটা দিন আজকে। তুই যদি চলে যাস ওই খুব কষ্ট পাবে। তাছাড়া এখন 9:30 বাজে, তোদের গ্রামে পৌঁছাতে কমপক্ষে 4 ঘন্টা লেগে যাবে। এত রাতে যাওয়াটা কি ঠিক? তুই বল। রোজার বিরক্ত লাগছে, আর এক মুহূর্তে এই বাসা কাটাতে চায় না ও। কিন্তু উৎসের কথাও যুক্তিযুক্ত। এত রাতে যাওয়াটা উচিত হবে না। সুহানা শেখের তিক্ত কথাগুলো ওর কর্ণকুহরে এখনো বাজছে। হৃদযন্ত্র প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে। রোজা সুবিধাবাদী মেয়ে, সোনা হয়ে হীরের দিকে হাত বাড়ায়। এসব অপমানজনক কথাবার্তা শুনেও যদি এ বাড়িতে পড়ে থাকে, তাহলে ওর যে বেঁচে থাকাটাই অর্থহীন হয়ে যাবে। গুরুজন বলে সোহানা শেখের মুখের উপর কিছুই বলেনি, তাই বলে কটু কথা সে কিছুতেই মেনে নেবে না। আর রইল বাকি আদৃশ। ওই লোকটার মুখটাও মারাতে চায় না রোজা। নিজের কাজে সফল হয়নি বলে লোক দিয়ে ওকে অপমান করাচ্ছে। সত্যি যদি ভালোবেসে থাকে তাহলে এমনটি করতে পারতো না। রোজা ধপ করে বিছানায় বসে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, আজ রাতটা থাকছি শুধু তোমার অনুরোধে, কিন্তু কাল ভোরে তুমি আমায় নিয়ে যাবে। আর যদি থাকতে জোর করো, তাহলে এক্ষুনি বেরিয়ে যাব। আর আমি যে চলে যাব এটা বাড়ির কাউকেই জানাবো না, তাহলে ওরা যেতে দেবে না। স্পেশালি খালামণি আর ফিহা আপু, বলো আমার সাথে রাজি কিনা। উৎস কিয়ৎকাল মৌনতা অবলম্বন করে বাধ্য হয়ে রাজি হলো। ওকে, কাউকে কিছু বলবো না, কিন্তু তোর এই কাজটাতে আমি খুবই কষ্ট পেলাম। রোজা থমথমে গলায় বলল, আমি দুঃখিত, তাছাড়া আর কোনো পথ খোলা নেই। আচ্ছা আমি এখন যাই, তুই ভুলেও একা একা চলে যাস না আবার। সকালে আমি তোকে নিয়ে যাব। ঠিক আছে। উৎস ব্যথাযুক্ত পাটা নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে চলে গেল রোজার ঘর থেকে। গোছগাছ করা ব্যাগপত্র যাতে কারোর চোখে না পড়ে সেজন্য বিছানায় নিচে লুকিয়ে ফেল রোজা। স্বস্তির নিঃশ্বাস ফেললেও মনে শান্তি নেই। বেলকনিতে গিয়ে বসে রইল। রাতের অবারিত সৌন্দর্যের পানে মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইল। বিষে বিষে বিষ ক্ষয়। নিজের মনের গহীনের লুকানো হাজার কথামালায় মোড়ানো মনটিকে ঊর্ধ্ব পথে ছুঁড়ে মারল। ওরাও যেন ডানা মেলে উড়ে গেল গভীর অন্তরিক্ষে। আচ্ছা, আকাশের নক্ষত্ররাজিদের সাথে কি কথা বলা যায়? ওরা বুঝতে পারে মানুষের মনের ভাষা? জানা নেই রোজার। আদৃশদের বাড়িতে কেমন আমেজ আমেজ একটা ভাব। নিচতলার মেহমান ও বাড়ির লোকজনদের হইচই কোলাহল শোনা যাচ্ছে। হাসি ঠাট্টায় মেতে উঠেছে দু পরিবারের লোকজন। মাঝারি আকারের ড্রয়িং রুমে সকলেই একসাথে খেতে বসেছে। মুরব্বীরা খাওয়া দাওয়া সেরে আগেই উঠে গেছে। রোজা আর উৎসব বাদে বাকি সবাই টেবিলে বসে পড়েছে। ওদের দুজনের কথা কারোর খেয়ালই নেই। ডাইনিং টেবিলে নেহার দুপাশে ঘিরে খেতে বসেছে রিজভি আর ওর ছোট বোন ইমতি। শক্ত সমর্থ সুদর্শন চেহারার লোকটির নামের পাশে নিজের নামটা বসতে চলেছে ভেবেই মুখ বিবরে এক ছিটে লালচে আভা ছড়িয়ে পড়ল নেহার। আকাশরঙা জামদানি শাড়ির পাড়টা মাথায় ঘোমটার মতো করে জড়ানো, সেটা আরেকটু টেনে লম্বা করে লজ্জায় লাল হয়ে যাওয়া চেহারাটা লুকাতে চাইল নেহা।
আর চোখে একবার চোখে পড়লো হবু বরটির উপর। আশ্চর্য, রিজভিও ওর দিকে তাকিয়ে মিটিমিটি হেসে চলেছে। নেহার চোখে চোখ পড়তে ওর হাসিটা আরো প্রসারিত হলো। দ্রুত চোখ নামিয়ে খাওয়ার মনোযোগ দিল নেহা। ইস, লোকটা কি ওকে দেখে ফেললো? আদেশ এক পাশে বসে চামচ নাড়াচাড়া করে মন দিচ্ছে খাওয়ায়। নেহার দিকে ওর কোনো খেয়াল নেই, কিন্তু নেহার রিজভি ওদের দুজনের কাণ্ডে বেশ মজাই পাচ্ছে। ঈশা, ফিহা, ইমতিও লক্ষ্য করছে। কানে কানে একজন আরেকজনকে কি যেন বলছে। এমন সময় মিতালি মাংসের বাটি নিয়ে এলেন রান্নাঘর থেকে। পেছনে সুহানা শেখ সবজির তরকারি নিয়ে এলো। মিতালি এসে ওদের পাতে তরকারি দিতে দিতে জিজ্ঞেস করলো, কিরে তোরা সবাই এখানে? রোজা কোথায়? অশ্ব খেতে বসেনি? এবার সবাই যেন ওদের কথা মনে করলো। ফিহার লোকমা তুলতে তুলতে বলল, রোজাকে তো অনেকক্ষণ ধরে দেখছি না, আর উৎস ভাইয়াও তো কখন উপরে উঠে গেল। নেহা মুখ তুলে চাইলো, ভ্রু কুচকে বলল, ব্যাপার কি? রোজাকে ঘন্টা খানিক ধরেই দেখতে পাচ্ছি না। আমি তো তোমাকে নিয়ে নিচে আসার পর আর উপরেই আর যাইনি। নিশিত দরজার পাশেই দাঁড়িয়েছিল। সবকিছু শুনে এবার ব্যস্ত হয়ে উঠলেন। নিজের মেয়ের এঙ্গেজমেন্টের চক্করে রোজার কোনো দেখাশোনাই করতে পারছে না তিনি আজকাল। মেয়েটা একটু চুপচাপ, একা থাকতে পছন্দ করে, তাই রোজাকে তেমন ঘাটান না তিনি। ব্যস্ত কণ্ঠে এবার ফিহাকে উদ্দেশ্য করে বললেন, গিয়ে দেখ না একবার, এত কিছু হয়ে গেল মেয়েটা নিচে নামলো না এখনো। খাওয়া দাওয়াও করেনি, দুপুরেও তো পেটে কিছু পড়েনি। শরীরটা তো এবার খারাপ হয়ে যাবে। সন্ধ্যায় চাটাও দিতে ভুলে গেছি। সবার কথাবার্তা কর্ণগোচর হলো রিজভির বোন ইমতির। এবার ক্লাস 9-এ উঠেছে সে। ভাইয়ের বিয়ে ঠিক হওয়ায় যার পরনাই খুশিও। এমনিতে ইমতি খুব চটপটে এবং এক্সট্রোভার্ট। ইতিমধ্যে বাড়ির সবার সাথেও সখ্যতা করে তুলেছে। সবার এত ব্যস্ততা দেখে কৌতূহলবশত বলেই ফেললো, আপনারা কার কথা বলছেন? ইমতি হেসে রিজভির দিকে তাকালো। রিজভিও খানিকটা অবাক হয়ে গেল। বোনের অযথা প্রশ্নে বাড়ির লোক নারাজ হয়েছে ভেবে ঠোঁটে করে হাসি ফুটিয়ে ডান হাতটা টেবিলের উপর রেখে সে বলল, ও আই সি। উপস্থিত সবাই ভদ্রতা সূচক হাসি দিয়ে জানান দিল। ওরা কেউ কিছু মনে করেনি, কিন্তু সুহানা শেখের মুখে আধারের বুকে উড়ে বেড়ানো কালচে ভারী মেঘ ফেলা দাপটের সহিত খেলে বেড়াচ্ছিল। রোজা মেয়েটাকে তার একটুও পছন্দ না। ঈশার মুখে রোজার প্রশংসা শুনতে ভালোই লাগতো তার, কিন্তু প্রশংসা করতে করতে হুট করে ঈশা যখন মায়ের কাছে রোজার প্রতি আদৃশের ব্যবহার, কেয়ার, অন্যরকম অনুভূতিগুলো বর্ণনা করতে লাগলো, তখনই অন্তর জ্বলে উঠল তার। আদৃশকে তিনি নিজের পুত্রের চেয়ে কম কিছু ভাবেন না, বরং এর চেয়ে বেশিই ভাবেন। সুদর্শন, সুস্বভাব আর আদৃশের ব্যবহার বরাবরই তার পছন্দ। বড় ভাইয়ের একমাত্র ছেলে বলে একমাত্র ফুপু হিসেবে আদৃশের উপর অধিকারটাও যেন তারই বেশি। মনে মনে নিজের মেয়ে ঈশার বিয়ের জন্য আদৃশকে চান তিনি। একদিন ঈশার কানে কথাটা ঘুরিয়ে পেঁচিয়ে ওঠালেও তাতে লাভ হয় না খুব একটা। ঈশা সরাসরি জানিয়ে দিয়েছে, ভাই বোনের সম্পর্ক যেমন আছে তেমনটাই থাকবে। কাজিনদের মধ্যে বিয়ে করার রীতিটাকেও সহ্য হয় না। তো শত সমস্যা হয়, এসব মা বুঝবে না। তার চেয়ে বড় কথা, আদৃশকে সে কখনো ভাই ছাড়া অন্য কোনো নজরে দেখেইনি। সুতরাং এই প্রস্তাব দ্বিতীয়বার ওঠালে বাড়ি ছেড়ে চলে যেতে দ্বিধাবোধ করবে না সে। মেয়ের অদ্ভুতপূর্ণ ব্যবহার মোটেও পছন্দ হয়নি সুহানা শেখের। মায়ের মতামতের উপর মেয়ের কথা কি? ওর ভবিষ্যৎটা সিকিউর করার জন্যই তো প্রস্তাবটা দিয়েছিলেন তিনি। ঈশা রাজি না থাকায় আজও মেয়ের প্রতি চাপা ক্ষোভ আছে সুহানার। রোজা নামের মেয়েটার জন্য নেহার আগের বিয়েতে ঝামেলা হয়েছিল। এখন যখন আদৃশ রোজার প্রতি ডেসপারেট, তিনি তা সহ্য করতে পারছেন না। কথা চলে নেহার বর রিজভি আর ওর বোনটাও কেমন মেয়েটার কথা জিজ্ঞেস করেছে। সবাই পায়টা কি মেয়েটার মধ্যে? বলতে নেই মেয়েটার সৌন্দর্য, রূপগুণ দেখে মনে মনে নারাজ তিনি। নিজের মেয়ে ঈশা এতটাও সুন্দরী নয় বলে কি আদৃশের ওপর নজর পড়েনি ওর? ভাবনার প্রহর কাটিয়ে ডাইনিংয়ে বসার সকলকে উদ্দেশ্য করে সুহানা শেখ গম্ভীর গলায় বলে উঠলেন, যার খিদে পাবে সে তো নিজে থেকেই খাবে। তোমরা তো চিন্তা করছো কেন? খাওয়ায় মন লাগাও। এতক্ষণ যাবৎ ধৈর্য সহিত মেয়েদের অতিরিক্ত কথাবার্তা শুনে যাচ্ছে আদৃশ। গম্ভীর মুখভঙ্গি করে বসে থাকা আদৃশ এই পর্যায়ে নিজের প্লেটটা সশব্দে পাশে সরিয়ে রাখলো। মনটা বিক্ষিপ্ত হয়ে গেছে।
চোখে এক সমুদ্র তৃষ্ণা, কাউকে না দেখার জ্বালা পোড়া। রোজাকে সন্ধ্যা থেকে এক পলকের জন্যও সে দেখেনি। ব্যস্ততার ভিড়ে ইচ্ছে থাকা সত্ত্বেও খোঁজ নিতে পারেনি। হঠাৎ করেই নিরুদ্দেশ। কি হলো রোজার? খেতে নামেনি কেন আজ? কিছু কি হয়েছে নাকি শরীর খারাপ? ওর তো আবার মাইগ্রেনের সমস্যা আছে। মেয়েটাকে নিয়ে আর পারা যায় না। নিজের সমস্যার কথা মুখ ফুটে কাউকে বলেও না। আর ওকে দেখলেই তো পালিয়ে বেড়ায়, রাগ দেখায়, ক্যাট ক্যাট করে, এক গাদা উপদেশ শুনিয়ে দেয়। এক কথায় ওকে নিয়ে দুদণ্ড ভাবেও না নিষ্ঠুর রোজানুটা। কেন যে ওর জন্য মন মস্তিষ্ক আজকাল উত্তপ্ত হয়ে থাকে তা জানে না আদৃশ। অনুভূতিগুলোর যন্ত্রণায় বেঁচে থাকাটাই যেন অর্থহীন মনে হয় ওর। প্রতিটি নিঃশ্বাসে অনুভবে মায়াবী রমণীটাই ওর রন্ধ্রে রন্ধ্রে বাস করে। কিন্তু যার জন্য এসব কিছু অনুভব করে সে হয়তো মেয়েটার অনুভবের মধ্যে আদৃশই নেই। মনে মনে রাগ হয় ওর, কিন্তু রাগ হলেও সেই মুহূর্তে সামনে নিল নিজেকে। পাশে রাখা ফোনটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে রিজভিকে জিজ্ঞেস করলো, কোনো প্রবলেম হলে ভনিতা না করে যে কাউকে জানাবে। আজ রাতটা আমাদের বাসায় কাটিয়ে দাও। তোমার কোনো প্রবলেম আছে? আজ না, কাজের প্রেশারটা ইদানিং খুব বেশি। কাল সকালেই অফিসে যেতে হবে। সিঙ্গাপুরে যাওয়ার বিষয়টা কনফার্ম করতে হবে। তাছাড়া রিজভি আর কিছু বলতে নিলেই ঈশা নেহার গায়ে হালকা ধাক্কা দিয়ে বলে ওঠে, নেহা আপু, তুমি কিছু বলো। আজ থেকে যাক না আমাদের সদ্য হওয়া হবু দুলা ভাই। ঈশার বেসামাল কথাবার্তায় নেহার লজ্জায় মাথা নুয়ে ফেলে। রিজভি আর চোখে সেটা লক্ষ্য করে অময় ঘেঁষে বলল, এখনো হবই। পুরোপুরি দুলাভাই যেদিন হয়ে যাব সেদিন থেকে শ্বশুরবাড়ির ওপর পরিপূর্ণ অধিকারও পেয়ে যাব। তখন থেকে যাওয়ার জন্য জোর করতে হবে না। থাকবো, গল্প করব, আড্ডা দেব সবার সাথে। ওইটা থাকা উপযুক্ত সময়। বাই দ্য ওয়ে, আমার আরেক শালিকে তো এখনো দেখতে পেলাম না। তাই তো। সুহানা শেখ মুখ গোজ করে সেখান থেকে চলে গেলেন। অসহ্য লাগছে তার। ফিহার খাওয়ার শেষের পথে রোজাকে ডাকার জন্য চেয়ার ছেড়ে উঠতে নিলেই আদৃশ গম্ভীর স্বরে বলে, তুই বস, খাওয়া ছেড়ে ওঠার প্রয়োজন নেই। তাছাড়া আমি তো এখন ওপরেই যাচ্ছি, ডেকে দেব, আসছি। এ কথা বলে আদৃশ সেখান থেকে চলে আসে। দোতলায় উঠে রোজার দিকে ঘরের দিকে পা বাড়াসে। দুবার নক করার পরে কারো সারা শব্দ না পেয়ে দরজা ঠেলতে পূর্ণরূপে দরজাটা খুলে যায়। আদৃশ ভেতরে ঢুকে রোজাকে দেখতে পায় না। পা বাড়ায় বেলকনির দিকে। রোজা মগ্ন ছিল নিজের চিন্তার জগতে। নিজের পেছনে আকস্মিক কারোর অস্তিত্ব টের পেয়ে পেছনে ঘুরতেই কারো বুকের সাথে ধাক্কা খায়। নিজেকে সামনে সামনে তাকাতেই লম্বাটি এক সুদর্শন পুরুষের চোখের গভীরে হারিয়ে যায়। পরক্ষণেই মাথায় রাগ চড়ে বসে, চোখের দৃষ্টিতে ঘৃণা। দু হাতে একসাথে করে এক ধাক্কা দিয়ে আদৃশকে সরিয়ে দেয়। হন্তদন্ত হয়ে রুমে ছুটে আসে। দরজার কাছে দাঁড়িয়ে জোরালো গলায় বলে, রুমে আসুন এবং ঘর থেকে বেরিয়ে যান। আদৃশ রুমে এসে অবাক হয়ে বলে, রাগার মতো কিছু করেছে কি? জানি না। খেতে যাওনি কেন? রোজা অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছেন। সেভাবে থেকে কর্কশ কণ্ঠে বলল, আপনাকে বলতে হবে? আদৃশ শান্ত থাকার চেষ্টা করে বলল, নিচে সবাই অপেক্ষা করছে তোমার জন্য। ওদিকে ফিরে আছো কেন? আমার দিকে ঘুরো। আপনার মুখ দর্শন করতে চাই না কখনো। আদৃশ আহত হয়। জল জল করে ওঠে রক্তিম চোখ জোড়া। তবু শান্ত গলায় বলে, কি করেছি আমি? এভাবে কথা বলছো কেন? রাগে টকবক করছে রোজা। আদৃশের কথা শুনে যে কেউই ওকে নিরীহ ভাববে, কিন্তু লোকটা তো তা নয়। এতদিন চুপ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছেন, কিন্তু আজ ওকে বলতেই হবে কিছু শক্তপোক্ত কথা। রোজা ধৈর্যের সীমারেখা অতিক্রম করে জিজ্ঞেস করলো, মিস্টার আদৃশ, আপনি কি করছেন জানতে চান? অবশ্যই। সেই প্রথম থেকে স্পাইয়ের মতো আমার পিছু লেগে আছেন। ভালোবাসার কথা বলে বলে প্রতিনিয়ত আমার মাথা খাচ্ছেন। যখন আপনার প্রস্তাবে রাজি হচ্ছি না, তখন মানুষকে দিয়ে আমাকে অপমান করছেন, নিজেও হ্যারাস করছেন। আপনি সেরকম বোঝাতে চান না যে আমার প্রতি আপনার আলাদা অনুভূতি আছে। আসলে সেসব মিথ্যে। বিন্দুমাত্র শ্রদ্ধাবোধ থাকলে এই অন্যায় কাজটা করতে পারতেন না। ওপরে ওপরে যতই ভালো সাজার অভিনয় করুন না কেন, আপনার মতো নিচু মন মানসিকতার জঘন্য লোক আমি দুটি দেখিনি। আপনি আমার উপর নিজের কর্তৃত্ব অধিকার ফলান সবসময় অন্যায় ভাবে, যেটা আমার মোটেও পছন্দ নয়। সেজন্য আপনাকে যথেষ্ট এড়িয়ে চলতে চাই, কিন্তু আপনি সেসব গ্রাহ্যই করেন না। নিজের মর্জি মতো চলছেন, আর সবার চোখে আমাকে খারাপ, লোভী, স্বার্থপর প্রমাণ করছেন। খুব বড় অন্যায় করেছেন, কোনোদিন মাফ করবো না আমি।
এই বাড়িতে থাকতে আসাটা আমার পাপ হয়েছে। আপনি হীরার পেছনে ছুটুন। সামান্য সোনার সাথে হীরাকে মানায় নাকি? জানতে চান না সবসময় আমি আপনার প্রতি ভালোবাসা অনুভব করি কিনা? আজ বলতে বাধ্য হচ্ছি, আপনার জন্য আমার মনে কোনো অনুভূতি নেই। আপনাকে নিয়ে কিছু অনুভব করি না আমি। তাই সব বন্ধ করুন, আমাকে মুক্তি দিন অসহ্য যন্ত্রণা থেকে, দয়া করুন। আদৃশের চোয়াল শক্ত হয়ে এলো। রোজার কথাগুলো দহন ক্রিয়ার ন্যায় বক্ষ পিঞ্জর পোড়াচ্ছে তার। চোখে কোনো জলরাশি জমা হয়েছে। এতদিন পরেও রোজার মনের কোথাও জায়গা করে নিতে পারেনি সে। কিছুই অনুভব করে না, অথচ অনুভূতির যন্ত্রণায় কাতর সে। রোজার শক্ত কথাগুলোর বিপরীতে আদৃশ রেগে ওকে টেবিলের সাথে ঠেসে ধরল। কানের কাছে মুখ নিয়ে তার ছেলের কণ্ঠে বলল, কিছু অনুভব করো না? কিছু না? এতদিন সব অনুভূতি অপাত্রে দান করেছি। আহ, কি বোকা আমি! আগে বোঝা উচিত ছিল তোমার মতো পাষাণী হৃদয় কখনো গলবে না। ভুল আমি। অন্যায় করেছি বলছো যে? কি অন্যায় করেছি আমি যে ঘৃণার চোখে তাকাচ্ছ? কি করেছি? আদৃশের ব্যবহারে হতভম্ব রোজা গাল বেয়ে পানি গড়াচ্ছে। রোজা এই প্রথম আদৃশের চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, জবরদস্তি করার স্বভাবটা আজও গেল না। আমাকে জিজ্ঞেস না করে নিজেকে নিজেই প্রশ্ন করুন মিস্টার আদৃশ। কথাটুকু শেষ করার পরেও আদৃশ ছাড়ল না রোজাকে। প্রেয়সীর চোখে নিজের জন্য ঘৃণা দেখতে পেয়ে জ্বলে পড়ে যাচ্ছে মন। মস্তিষ্কে ঘোলাটে হয় নষ্ট রূপ ধারণ করতে চাইছে। ঠিক সে সময় অভাবনীয় এক কাণ্ড করে বসলো আদৃশ। রোজার মাথার পেছনে বাঁ হাতটা দিয়ে চেপে ধরে ওর মুখটা সামনে নিয়ে আসলো। রোজার ওষ্ঠ জোড়ায় আচমকা কামড়ে ধরলো আদৃশ। হতভম্ব রোজা নিজেকে ছাড়ানোর জন্য ওকে কিল ঘুষি মারতে থাকলেও নিজের একান্তেই করা কাজটি থেকে সরে আসেনি আদৃশ। কামড়ের তাপটে রোজা যখন মনে হলো সে জ্ঞান হারাবে, তখন এই বিষাক্ত কামড়গুলো সিক্ত হলো অন্যরকম অনুভূতি ছোঁয়ায়। এক তৃষ্ণার্ত প্রেমিকের ওষ্ঠ চুম্বতে নিজেকে হারিয়ে ফেল রোজা। ওর চোখের পানি দেখেও সরেনি আদৃশ। নিজের কার্যটুকু শেষ করে মাথা উঁচিয়ে রোজার কপালে কপাল ঠেকিয়ে রাগের জর্জরিত কণ্ঠে বলল, অকারণে দোষারোপ করে চলেছ আমাকে, যেখানে জানি না আমার দোষটা কোথায়। কিন্তু আজ এক্ষুনি এই মুহূর্তে আমার সব অনুভূতিকে মেরে ফেললাম। আর কখনো আদৃশ কাউকে চাইবে না, কারো অনুভবে সিক্ত হবে না, পাগল প্রেমিকের ন্যায় ছুটে যাবে না। মুক্তি দিয়ে দিলাম তোমাকে। প্রতিনিয়ত দহনে পুড়ে মরবে, কারোর দীর্ঘশ্বাসের কারণ হবে। আমার সম্পত্তির অধিকার বুঝে নিতে জানলেও আর কখনো চাইবো না তোমাকে। কখনো না, কোনো দিন না। ত্রাসিত শঙ্কিত রোজা বোবা পড়ে গেল। আদৃশ ওর দুবাহু ছেড়ে দিতে কয়েক কদম পিছিয়ে গেল রোজা। আদৃশ ওর না প্রেমিক আর না স্বামী, অথচ আজ অচেনা অনুভূতির প্রকাশ ঘটিয়েছে সে। ততক্ষণে আদৃশ ঘর ছেড়ে বেরিয়ে গেছে। বাড়ির লোকজন নিচে কাজে ব্যস্ত থাকায় দোতলার এক কোণের ঘরটিতে কি কাণ্ড ঘটে গেছে ঘোরাঘরেও টের পায়নি। বিস্মিত রোজা ধীর পায়ে হেঁটে দরজাটা বন্ধ করে মেঝেতে বসে পড়লো। কোনো পুরুষের ছোঁয়া ওর ঠেট লেগে আছে ভাবতেই নিজের চুল খামচে ধরলো। দুহাত দিয়ে পাগলের মতো ঘষতে লাগলো ঠোঁট জোড়া। রাখবে না সে আদৃশের মতো কোনো বেপরোয়া মানুষের ছোঁয়া, কোনো অনুভূতি। রোজা উদ্ভ্রান্তের ন্যায় ওষ্ঠজোড় খসতে থাকে। একসময় চামড়া ছিলে রক্ত বেরিয়ে আসে। ভাবান্তর হয় না রোজার। নিজের কার্যে সফল হওয়ার প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। ফলস্বরূপ কামড়ের দাগগুলো আরো স্পষ্ট হয়ে ফুটে উঠেছে ফর্সা মুখশ্রীতে। ব্যর্থ রোজা কাঁদতে কাঁদতে মেঝেতে ঘুমিয়ে পড়লো একসময়। সত্যি সে চলে যাবে এই লোকটার ছায়া থেকে। ভালোবাসাকে ভালো রাখতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হলো আসল ভালোবাসা। রোজাকে নিজ থেকে ভালো করে বুঝিয়ে আদৃশকে বলতো তাহলে হয়তো আদৃশ ওকে মুক্তি দিয়েই দিত। ওর কাছে সবার আগে প্রিয় মানুষটির ভালো থাকাটা নির্ভর করে। আদৃশ জানতো এত সহজে রোজার মনে জায়গা করে নেওয়া সম্ভব না, তবুও সময় দিয়েছিল। পাশাপাশি নিজে যতটা পারে রোজার খেয়াল রেখেছে। কিন্তু আজ যখন রোজা আদৃশের ভালোবাসাকে অপমান করেছে, ওর টুকরো টুকরো অনুভূতিকে ছোট করেছে, তখন আর নিজেকে সামলাতে পারেনি। বেদনার্থ হৃদয়ে যখন বারান্দার জানালাটার কাছের টুকরো ওর হাতে ঢুকে গিয়েছিল, বেদরক শব্দে ঘুম ভেঙে জেগে গিয়েছিল রোজা। ভয়ার্ত চেহারা নিয়ে বেলকনিতে ছুটে আসে রোজা। তখনই পাশের বেলকনিতে ঘটে যাওয়া দুর্ঘটনার সাক্ষী হয় সে।
রক্তাক্ত হাতটির দিকে তাকিয়ে আটকে ওঠে। আদ্রিস তখনও নির্বিকার, রক্ত চুইয়ে পড়ছিল। রোজার কাছে অভিনয় মনে হচ্ছিল, কিন্তু ও ভুল ছিল। যখনই আসল ঘটনা ধরতে পারলো তখনই ছুটে গিয়েছিল আদ্রিসের ঘরে, নিজে থেকে, প্রথমবারের মতো। যদিও খানিক আগের ঘটনা ওর মস্তিষ্কে ছিল, কিন্তু লোকটার বিপদে এগিয়ে যাওয়াটাই বেশি প্রয়োজন বলে মনে হলো ওর। একগাদা কথা শুনিয়ে আদ্রিসের হাতে ব্যান্ডেজও করে দিয়েছে রোজা। আদ্রিস দ্বিরুক্তি করেনি, একটা শব্দ ব্যয়ও করেনি সে। ঘর থেকে বেরিয়ে আসার সময় শুধু কম্পিত কণ্ঠে বলেছিল, তুমি আমাকে ভালোবাসোনি রোজানো। রোজার পা আটকে এসেছিল, মাথা নাড়িয়ে শুধু বলল, ভালোবাসিনি। তবে এলে কেন? আমি তো আপনাদের মতো নির্দয় নই, যাদের বাড়িতে থাকছি, পড়ছি, অন্ন ধ্বংস করছি। তাদের বিপদে এগিয়ে আসবো না, এতটা অকৃতজ্ঞ মনে করবেন না। সবার প্রতি এত কৃতজ্ঞতা তোমার, আমার প্রতিও? না, বিবেচনা বোধ থেকেই ছুটে এসেছি, অন্য কিছু ভেবে নেবেন না। তোমার কাছে আমার অপরাধটা ঠিক কি জানা নেই। আমার জানা মতে সজ্ঞানে তোমার সাথে কোনো অন্যায় করিনি আমি। জানি না কে তোমাকে কি বলে কান ভাঙানি দিয়েছে। এতদিন আমাদের বাড়িতে থেকেও যখন আমার প্রতি সামান্য বিশ্বাস রাখতে পারলে না, সেখানে ভালোবাসা শব্দটিই তো বেমানান রোজানু। তারপর আদ্রিস একটু থেমে হাত থেকে ব্যান্ডেজটা খুলে ছুঁড়ে মারল মেঝেতে। রোজাকে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে বলল, কখনো আসবে না আমার কাছে, আমি তোমাকে ভুলতে চাই। প্রায় সবার জীবনে কোনো না কোনো সময় ভালোবাসা এসে উকি দেয়। ভালোবাসার অনুভূতি চিরন্তন। স্থান, কাল, পাত্রভেদে ভালোবাসার শব্দটির অনুভূতি একই রকম হয়। হঠাৎ হঠাৎ মনে জেগে ওঠা এক টুকরো সুখানুভূতি, আনন্দ, অস্থিরতা। সময়ে অসময়ে রাত বিরতে প্রিয় মানুষটির কথা মনে পড়লে নিজের অজান্তেই মুখ বিবরে ছলকে ওঠে এক রাশ রক্তিমাভা। লজ্জা, ভয়, আনন্দ আর সুখ, এগুলো নিয়েই তো অনুভূতি। আর অনুভূতিটা যেখানে প্রগাঢ় হয় সেখানেই তো জন্ম নেয় ভালোবাসা নামক 4 অক্ষরের একটি শব্দ। প্রেম হয়ে যায় মনের অগোচরেই, অজান্তেই। রাগ, ঘৃণা, লজ্জা, অপমান থেকে প্রেমের অনুভূতি সজাগ হয়। প্রেমের সুখের সাথে সাথে বেদনাও থেকে যায়। আদ্রিসের ঘর থেকে ফিরে আসার পর বুকের ভেতরে চিনচিনে এক ধরনের ব্যথা অনুভূত হচ্ছিল রোজার। সেটা কি বুঝতে পারছে না। আদ্রিসের প্রতিটি কথার গভীরে গিয়ে ভেবেছে রোজা। আদ্রিস একটু ডেসপারেট, কিন্তু একজন বিচক্ষণ ছেলে। সে নিজের ফুপুর কাছে গিয়ে রোজার নামে উল্টোপাল্টা কথা বলেছে, এটা অবাস্তব মনে হলো রোজার। তাহলে সত্যি কেউ আদ্রিসকে ভুল ভেবেছে? অজান্তেই মনের ভেতর খচখচ করতে লাগলো রোজার। ঘটনাক্রমে সেদিন রাতে ঈশা আর নেহাকে সুহানা শেখ নিজের সাথে নিয়ে দোতলার অন্য আরেকটি কামরাতে ঘুমান। ফিহা থাকে রোজার সাথে, কিন্তু সে ঘৃণা করেও টের পায়নি রোজার মনোভাব। রাতে অবশ্য খেয়াল করেছিল রোজার মন খারাপ, জিজ্ঞেস করলেও বেশি কিছু উত্তর দেয়নি রোজা। ফিহা সেজন্য আর ওকে ঘাটায়নি। এঙ্গেজমেন্টের আয়োজনে অধিক কাজ করতে হয়েছে ওকে, সেজন্য বিছানায় শুয়ে পড়া মাত্রই গভীর ঘুমে ডুবে যায়। রোজা এই বাড়ি ছেড়ে চলে গেল ভোরের আলো ফোটা মাত্রই। বাড়ির সবাই ঘুম থেকে যাওয়ার আগে উৎস নিজের সাধ্যমতো বোনকে বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। আদ্রিসের সাথে অনাকাঙ্ক্ষিত ওই ঘটনাটি ঘটে যাওয়ার পর রোজা ভীষণভাবে ভেঙে পড়েছিল। তাই আর এ বাড়িতে একটি মুহূর্ত কাটাতে ওর মন সায় দেয়নি। পাছে লোকটা যদি বাড়িতে অশান্তি করে বসে, তাহলে তো রোজা কাউকে মুখটাই দেখাতে পারবে না। তাই বাড়ির সদস্যরা ঘুমে বিভোর থাকা অবস্থায় সে উৎসুকে নিয়ে রওনা হয়ে যায়। রোজা যে ভোরবেলা কখন বেরিয়ে গেল একটু টের পায়নি ফিহা। সকালবেলা যখন নাস্তা টেবিলে কেউ রোজাকে দেখতে পেল না, সবাই খুব অবাক হলো। ঘরদোর, ছাদ, বাগান, বাড়ির বাইরে সব জায়গায় খোঁজ করেও রোজাকে পেল না। ঘরে গিয়ে ফিহাকে ঘুমন্ত অবস্থায় দেখে নেহা জোর গলায় ডেকে উঠল ওকে। ঘুমো ঘুমো চোখ মেলতেই রোজার নিখোঁজ হওয়ার খবরটি শুনল। পরক্ষণে নিদ্রা কেটে গেল ওর। নিজেদের ঘরটিতে চোখ বুলিয়ে রোজার জিনিসপত্র খুঁজল, কিন্তু বইপত্র, পোশাক সব কিছুই উধাও দেখে সবাই ভরকে গেল। ফিহা উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলো, বাগানে খেতে দেখেছো? ভালো করে দেখেছো তো? সব জায়গায় দেখেছি, কোথাও নেই। বলো কি, গেল কোথায় মেরে? তাহলে কাল আমরা কত আনন্দ করলাম, রোজা কিন্তু অ্যাটেন্ডই করেনি, এনতে নিচে অব্দি আসেনি। রাতে যখন ঘুমাতে এলাম তখনও কি মন মরা দেখাচ্ছিল, কারণ জিজ্ঞাসা করার পরেও কিছু বলেনি। অগত্যা হাল ছেড়ে দেই। আমি অনেক ক্লান্ত দেখা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। রোজা আমার পাশেই ঘুমিয়েছিল, কিন্তু কখন যে উঠে বেরিয়ে গেল আমি তো টেরই পাইনি।
কথাই খুঁজবো ওকে। ফোন করেছিলে? ফোন সুইচ অফ। আমি তো কিছুই বুঝতে পারছি না। উৎস ভাইয়াকে জানিয়েছো? ভাইয়া তো কিছু করতে পারতো। ভাইয়া বাসায় নেই, জানেও না, বোধহয় জগিং করতে বেরিয়েছে। ফোন নট রিচেবল বলছে। এমন সময় সুহানা শেখ ঘরে ঢুকলেন। ওদের শেষ কথাবার্তা কিছু তার কানে যেতেই ফোড়ন কেটে তাচ্ছিল্য করে বললেন, দেখ, কোনো ছেলেপুলের সঙ্গে পালিয়ে গেল নাকি। গ্রামের মেয়ে হঠাৎ শহরে আসলে যা হয় আর কি। চাকচিকে শহরে বাস করতে করতে নজর পড়ে বড়লোকের ছেলেপুলে। আর একটু রূপ যৌবন থাকলে তো কথাই নেই। সবাইকে রূপে মুগ্ধ করে কথার জাদতে মন গলিয়ে ফেলে। ওই মেয়ে তো পরীর রূপ। চরিত্র কী হবে তা আন্দাজ করাই যায়। ফুপুর মুখে রোজার সম্বন্ধে কটু কথা শুনে ফিহার মাথায় রক্ত টক বক করতে লাগলো। চড়া গলায় বলে উঠল, হাতের 5টা আঙ্গুল যেমন সমান নয়, তেমন সবাইকে এক পাল্লায় মাপতে যেও না ফুপি। রোজার মতো ভালো ভদ্র মেয়েকে নিয়ে এইসব লাগামিন কথা বললে আমি কিন্তু চুপ করে থাকবো না। তোমার কিন্তু সেসব কথা শুনলে ভালো লাগবে না। থোটকারা হিসেবে আমার কিন্তু বদনামি আছে। তাছাড়া গ্রামের মেয়েদের নিয়ে যে তুমি পিএইচডি করে বসে আছো, তা তুমি শহরে বসবাস করো এমন নিচে চিন্তা ভাবনা কীভাবে নিজের মনের মধ্যে পোষণ করো? ফিহা ছোটবেলা থেকে একটু প্রতিবাদী মনোভাব পোষণ করে। সেজন্য অন্যদের যেমন তিনি খুব ভালোবাসেন, ঠিক ততটাই অপছন্দ করেন ফিহাকে। মেয়েদের এত ঠোঁটকাটা হলে চলে নাকি? এত অসভ্য কোথাকার। সুহানা শেখ গর্জে বলে উঠলেন, ভুলে যাস না সম্পর্ক আমি তোর গুরুজন, তোর ফুপু হই। যার জন্য এত সাফাই গেছিস, গিয়ে দেখ কোন কীর্তি ঘটে বসে আছে। ফিহা নিজের রাগ সামলালো। এখন মাথা গরম করা ঠিক হবে না, আগে রোজার খোঁজ চাই। নিজের চোখ দুটো বন্ধ করে বড় করে দম নিয়ে শক্ত গলায় বলল, সে তো দেখবই, তবে তুমি একটু ভবিষ্যৎবাণী করছো কেন? আমি তো বুঝতেই পারছি না, তোমার কি পছন্দ না রোজাকে? সুহানা শেখ কথাটা অতি সন্তর্পণে এড়িয়ে গিয়ে বললেন, আমার পছন্দ অপছন্দ কার কি এসে যায়, তবে তোর বোনটাকে আমার তেমন সুবিধা মনে হয় না, লোভী। ঈশা মায়ের কথাবার্তায় বেশ লজ্জিত বোধ করলো। রোজা যে খুব ভালো একটা মেয়ে বোঝাই যায়। মায়ের কাছ থেকে এরকম লাগামহীন কটূক্তি সে আশা করেনি। একে তো বাড়ির সবাই চিন্তায় অস্থির, তার মধ্যে সুহানা শেখের অবান্তর কথায় সে বিরক্ত। মায়ের দিকে কড়া সূক্ষ্ম চাহনি নিক্ষেপ করলো ঈশা। সুহানা শেখ চুপ হয়ে গেলেন সঙ্গে সঙ্গে। রোষাগ্নি দৃষ্টিতে ফিহাকে এক পলক দেখে নিয়ে সোজা ঘর থেকে বেরিয়ে গেলেন। এদিকে নেহার মাথায় কাজ করছে না, তার মধ্যে ফিহা আর ফুপুর ঝামেলাটা অসহ্য লাগছে। ব্যতিব্যস্ত কণ্ঠে সে বলল, ফিহা, দয়া করে তোরা চুপ কর। বাড়ি থেকে একটা মেয়ে উধাও, আর তোরা এখানে কথা কাটাকাটি করছিস। এবার খালামণিকে কি জবাব দেব? নিচে তো আম্মু রীতিমতো কান্নাকাটি জুড়ে দিয়েছে। চলো নিচে যাই। আদরিস ভাইয়াকে একবার জানালে হতো না? কষ্ট নিয়ে দেখতো। ঠিক বলেছিস তো, উৎসবে কখন ফিরবে কে জানে। আদিশ ভাইয়াকেই দেখছি জানাতে হবে ব্যাপারটা। ভাইয়া কোথায়? এখনো ঘুম থেকে ওঠেনি। ফিহা গায়ের ওড়নাটা ঠিক করে ঘর থেকে এক ছুটে বেরিয়ে যেতে যেতে বলল, আমি আদরিস ভাইয়াকে বলে কিছু একটা করছি, তোমরা নিচে যাও। সারা রাত ঘুম আসেনি আদৃশের চোখের পাতায়। ভোর রাতের দিকে কখন যে চোখ দুটো লেগে এসেছিল টের পায়নি। বিছানায় এলোমেলোভাবে শুয়ে ঘুমে মগ্ন সে। বেলকনির খোলা দরজা দিয়ে সকালের মিষ্টি রোদ বিছিয়ে পড়েছে ওর বিছানার একাংশে। মেঝের কার্পেটে শীতল উষ্ণ আবহাওয়া, চারদিকে ফুরফুরে হাওয়া বইছে। পাখিদের আনাগোনায় মুখরিত বেলকনি। সদ্য ফোটা গোলাপের সুগন্ধে ভুরভুর করে আসছিল আদৃশের ঘরটা। হন্তদন্ত ফিহা যখন দ্রুত পদে ওর ঘরে এসে দরজায় টোকা দিতেই পুরো দরজাটাই খুলে গেল। ইতস্তত করে ঘরের ভেতর সামান্য উকি দিয়ে ঘুমন্ত আদৃশকে দেখে পা বাড়ায় রুমের ভেতর। ডাকবে না ভেবে গলা খাকারি দেয় ফিহা। তারপর উচাটন কণ্ঠে একটু জোরে জিজ্ঞেস করে ওঠে, ভাইয়া, এই ভাইয়া, তুমি কি ঘুমিয়ে আছো? আদৃশের ঘুম বরাবরই পাতলা। কোনো নারী কণ্ঠ কর্ণকুহুরে প্রবেশ করতে ঘোর কাটে তো আর। ফিয়ার উত্তেজিত কণ্ঠস্বর শুনতে পেয়ে পিটপিট করে তাকানোর চেষ্টা করে। আলসে ভঙ্গিতে হাতের তালুতে ভর দিয়ে বিছানায় উঠে বসার চেষ্টা করতেই কাটা জায়গার ব্যথায় মুখটা বিকৃত হয়ে উঠল। ফিয়া জরুরি চোখে ওর বিকৃত মুখভঙ্গি লক্ষ্য করলো। অতি সূক্ষ্মভাবে বাম হাতের তালুতে শুকিয়ে থাকা রক্ত দেখতে পেয়েই আঁতকে উঠে বলল, এ কি কাটলো কিভাবে? কিছু না, তুই কি বলতে এসেছিস? ফিহা কিঞ্চিত রাগ নিয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, তোমার হাত কাটলো কিভাবে সেটা আগে বলো। থাপ্পড় খেতে না চাইলে যেটা বলতে এসেছিস সেটা বল, নয়তো চোখের সামনে থেকে যা। ফিহা থমকে গেল। আদ্রিস এত কঠোর ব্যবহার কখনোই করেনি ওর সাথে।
ভাইয়ের মুড ভালো নেই এটা ভেবে ফিহা হতাশ হয়ে বলল। সকাল থেকে রোজাকে পাওয়া যাচ্ছে না। আদ্রিস রোজার নামটা শুনে কপালে ভাঁজ ফেলে তাকালো। রোজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? সামান্য বিরক্ত হলো আদ্রিস, চোখে মুখে সেটা ফুটে উঠল। ব্যগ্র কণ্ঠে সে বলে উঠল,